গাড়ি থামিয়ে ড্রাইভিং সিট থেকে নামে জারিফ। সোজা বাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে কলিং বেল চাপায়। মুহূর্তে দরজা খুলে দেয় কাজের মেয়েটি। ঠিক তখনই একরত্তি মিষ্টি মেয়ে দৌড়ে এসে দরজায় দাঁড়ায়। চোখে মুখে সারল্যের হাসি, যেন এক চিলতে রোদ ঝলমলে সকালের স্নিগ্ধতা। ছোট্ট পরীটা ছুটে এসে ওর কোমর জড়িয়ে ধরে নরম তুলতুলে হাতে। জারিফ ভালোবাসায় পরিপূর্ণ হাসি নিয়ে মেয়েটাকে এক ঝটকায় কোলে তুলে নেয়। খিলখিল করে হাসির সুরে ভরে ওঠে ঘরময়। ধরনীর বুকে সন্ধ্যা নামবা ভাব। দিনের আলো আবছা অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে। ব্যালকনিতে বসে থাকা এক মানবীর মনটাও অন্ধকারে ছেয়ে আছে। লিয়ার মাথাটা ধরেছে, কড়া এক মগ কফি বানিয়ে ব্যালকনিতে বসে খাচ্ছে। এরই মধ্যে তুলি এসে চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে গমগমে স্বরে লিয়া। এই লিয়া, জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? আর একটু কাছে এগিয়ে ফিস ফিস করে বলে, আরে, পুরো কথা তো আগে শোন। একটু আগে তো স্ক্রল করছিলাম, তখন হঠাৎ ভাবলাম জারিফ ভাইয়ার আইডি খুঁজে বের করি, বান্ধবীদের দেখাবো যে এত হ্যান্ডসাম এত আকর্ষণীয় মানুষ আমার জিজু হতে চলেছে। যেমন ভাবনা তেমন কাজ। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ইংলিশ ফ্রন্টে আরমান জারিফ নামে একটি আইডি পেলাম। প্রোফাইলে ওনার ছবি সহ, কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। ওনার আইডিতে একটা ছোট্ট মেয়ের ছবি। শুধু এটাই নয়, সব ছবিতে সেই মেয়েটা দেখা যাচ্ছে যেন খুব আদরের কেউ। মেয়েটার গলায় জড়িয়ে ধরে রেখেছে, আর ক্যাপশনে লেখা আমার মিষ্টি মামনি। ব্যাস, তখন থেকেই আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোকটা কি আগেই বিবাহিত ছিল, নাকি তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে? আরও ভয়ঙ্কর চিন্তা, বউ কি গত হয়েছে, আর সেই কারণেই উনি নতুন করে সংসার পাততে চেয়েছে? আমার শহর সোজা আপুটা যদি ঠকায়, এই ভাবনাতেই বুক কাঁপছে রে। আপুকে সরাসরি কিছু বলার সাহস পাইনি, ও কষ্ট পাবে। তাই প্রথমে তোকে বললাম, ভাবছি এরপর ধীরে ধীরে দাদিমণি, আব্বু আম্মু সবার সঙ্গে শেয়ার করব। এক নাগাড়ে গড়গড় করে কথাগুলো শেষ করে তুলি। লিয়া কিছু বলার আগে তুলি ওর হাতের ফোনটা লিয়ার সামনে মেলে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার কথায় বিশ্বাস না হলে নিজের চোখে দেখ। এই বাচ্চা মেয়েটা শারিফ ভাইয়ার ছবি, আইডিতে মেয়েটির ছবি ভরপুর। ফোনের স্ক্রিনের ছবিতে তাকাতে লিয়ার আখি যুগল টলমল করতে থাকে। স্মৃতিপটে ভেসে ওঠে ফ্ল্যাশব্যাক। জানুয়ারির মিষ্টি এক বিকেল। আকাশের বুকে রোদের সোনালি ঝিলিক শীতের কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ছোট্ট পাবলিক মাঠের সবুজ ঘাসের উপর কচি কচি কণ্ঠের হাসি। 9-10 বছরের ছেলে মেয়েগুলো ব্যাডমিন্টনে মেতে আছে। তাদের ব্যাটার শাটলককের ছোটাছুটি যেন বাতাসের মধ্যে এক ধরনের ছন্দ তুলে দিচ্ছে। ঠিক তখনই ধীর অথচ দীপ্ত পায়ে মাঠের একপাশে এসে দাঁড়ায় এক তরুণী। অফ হোয়াইট লেহেঙ্গার কোমল ভাঁজে ছলার ছন্দ যেন আরো মোহনীয় হয়ে ওঠে। কোমর ছুঁই ছুঁই কালো সিল্কি চুল বাতাসের ছোঁয়ায় দোল খায়। রোদের আলো পড়ে ও সৌন্দর্যে এক অলৌকিক মায়াবী আভা যোগ করে। ধীরে ধীরে দুপা ফেলে মাঠের একপাশে শান বাঁধানো বসার জায়গায় গিয়ে বসে। এক আয়েসি ভঙ্গিতে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখে। চারপাশের কোলাহল, শীতের মিষ্টি রোদ আর মাঠের উচ্ছ্বাস যেন মেয়েটার উপস্থিতি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়ালে যায়। ডায়ালের সামনে কাঙ্ক্ষিত নম্বরটিতে কল দেয়। কল রিসিভ হতেই উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এর উপর তুই কোথায় বলতো? প্রাইভেটে আসতে তোর আর কতক্ষণ লাগবে? আমি ওয়েট করছি তোর জন্য। ফোনের ওপাশ থেকে লিয়ার বেস্ট ফ্রেন্ড রূপন্তী জবাবে বলে, আরে আরে, আমি আজ প্রাইভেট পড়তে যাব না দোস্ত। আমি এখন আউটফিটে আছি। আর তোর না আজ দাওয়াত আছে? কার যেন রিসেপশনের দাওয়াতের কথা বললি? লিয়া বিরক্তিকর ফেস করে বলে, আব্বুর এক কলিগের ছেলের বৌভাত ছিল, গিয়েছিলাম তো। প্রাইভেট মিস দেবো না? তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে ব্যাগ নিয়ে অমনি এসছি। ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, কিন্তু এসে দেখছি স্যার নেই। স্যার আসতে নাকি আরো হাফ আওয়ার্স লেট হবে। আর তুই এখন শপিং করা বাদ দিয়ে আর্লি চলে আয় তো। তুই আসবি না তাই ভেবেই তো আমি আজ আউটফিটে আসলাম। বাপ্পা,
হঠাৎ এত উন্নতি যে? বেড়ানো বাদ দিয়ে পড়তে আসলি, ব্যাপারটা কি? সে অনেক কথা ফোনে বলা যাবে না, তুই আয়, সামনাসামনি বলবো, কেমন? ওকে, ওয়েট কর। আমার আসতে তো তাও সময় লাগবে। যত দ্রুত আসা যায় ট্রাই করছি। একা একা লিয়ার ভালো লাগছিল না। ছেলে মেয়েদের খেলা দেখে লিয়ার চোখ মুখ খুশিতে চকচক করতে থাকে। লিয়া সময় কাটাতে উঠে যায়, ওদের দলে গিয়ে খেলতে থাকে। কফি রঙের টি শার্ট আর অফ হোয়াইট গাভার্ডিং গায়ে, পায়ে ক্যাটস, হালকা ক্যাজুয়াল ভঙ্গিতে এসে গাছের তলায় শান বাঁধানো বসার স্থানে বসে আছে জারিফ। চারপাশের পরিবেশে এক ধরনের শান্ত সুর ভেসে বেড়াচ্ছে। বাম দিকে তাকাতেই চোখে পড়ে একটা ব্যাগ, কিন্তু তেমন গুরুত্ব না দিয়ে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রল করতে থাকে। রোদটা নরম, ঠিক যেন মিষ্টি উষ্ণতার ছোঁয়া বয়ে আনছে। বাতাসও বেশ মনোরম, পাতাগুলো আলতো দুলছে। এরই মাঝে হালকা ভেসে আসা একটা ফেদার বাতাসে উঠতে উঠতে কিছুটা দূরে গিয়ে পড়ে। লিয়া চঞ্চল কণ্ঠে বলে ওঠে। তোমরা দাঁড়াও, আমি আনছি। তার কণ্ঠে ছিল শিশির সিক্ত সকালবেলার উচ্ছ্বাস, আর বাতাসে মিশে থাকা রোদের কোমলতা। পায়ের সামনে কিছু পড়তে দেখে জারিফ মাথাটা ঝুঁকিয়ে কৌতূহলী দৃষ্টিতে নিচের দিকে তাকায়। ফেদার দেখতে পায়। তারপর কপাল কুঁচকে সামনে তাকিয়ে দেখে অফ হোয়াইট লেহেঙ্গা পরা একটা মেয়ে এদিক এগিয়ে আসছে। মেয়েটার হাতে র্যাকেট। পরক্ষণেই জারিফ দৃষ্টি সরিয়ে নেয়। নির্বিকার ভঙ্গিতে ফোনে মুখ ডুবিয়ে থাকে। লিয়া জারিফের সামনাসামনি দাঁড়িয়ে একবার ফেদারের দিকে তাকায়, আবার জারিফের ফর্সা খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখাভয়ে দৃষ্টি দেয়। লিয়া মনে মনে ভাবে, লোকটা সুদর্শন, বাট গম্ভীর। এর জায়গায় অন্য কেউ থাকলে আমাকে দেখার সাথে সাথে নিজ গর্জে ফেদারটা মাটি থেকে তুলে দিত হাতে। তবে ভালো মেয়ে দেখলেই হেল্প করার জন্য মরিয়া হয়ে ওঠা ছেলেদের তো লো পার্সোনালিটি হয়। মেয়ে দেখলেই ছুকছুকানি স্বভাব শুরু হয় তাদের। সেই দিক দিয়ে বিবেচনা করলে ছেলেটা প্লেজেন্ট পার্সোনালিটির সম্পন্ন। এসব ভেবে লিয়া মনে মনে নিজেকে তিরস্কার করে ওঠে। ও লিয়া, তোর হঠাৎ কি হলো? সামনের মানুষটা যেমনই হোক কেন, তাতে তোর কি আসে যায়? স্ট্রেঞ্জ। দিন দিন তোর বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে, আজগুবি চিন্তা ভাবনা মস্তিষ্কে বিচরণ করছে। এসব কথা ভেবে লিয়া মাথা ঝাড়া দিল। অতপর হাঁটু ভেঙে নিচের দিকে ঝুঁকে মাটি থেকে ফেদারটা হাতে তুলে নেয়। মাথা উঁচু করতে গিয়ে কিছু চুল বাতাসে জারিফের মুখের উপর আছড়ে পড়ে। জারিফ সাথে সাথে অস্পষ্ট স্বরে বলে ওঠে, কেয়ারলেস একটা। একটু আগে ঘটা ঘটনা না। লিয়া বুঝতে পেরেছে, আর না তো জারিফের বলা কথা শ্রবণ করেছে। লিয়া ফেদারটা হাতে তুলে ঝড়ের ব্যাগে মাথা উঁচু করতে গিয়ে কারো চোখে মুখে নিজের খোলা চুল পড়েছে সে সম্পর্কে লিয়া কিছুই জানে না। কারণ লিয়া অমনি পিছনে না ফিরে পা চালিয়ে বাচ্চা ছেলে মেয়েদের কাছে চলে যায়। মিনিট পাঁচেক পরে আবার ফেদারটা গাছের ডালে আটকে যায়। সেটা দেখে লিয়া অসহায় মুখ করে করুণ স্বরে বলে, শিট, বারবার অ্যাক্সিডেন্টলি ফেদারটা ওই দিকেই কেন গিয়ে পড়ছে? এবার তো গাছের ডালে আটকে গেল, উফ আল্লাহ। লিয়া বাচ্চাদেরকে উদ্দেশ্য করে অপরাধী স্বরে বলে, তোমাদের কাছে কি এক্সট্রা ফেদার আছে? তোমরা মন খারাপ করো না, আগামীকাল আমি তোমাদের ওই একটার জায়গায় দুটো ফেদার দেব আমার ভাইয়ের থেকে নিয়ে, কেমন? এক্সট্রা থাকলে সেটা দিয়ে এখন খেলা চালিয়ে যাও। জবাবে বাচ্চারা বলে ওঠে। না, আপনি এই তো বাসায় আছে। লিয়া ঠোঁট উল্টে বলে, ওকে, ব্যাপার না, চলো ওটা পারার চেষ্টা করি। গাছের কাছাকাছি যেতে একটা ছেলে বলে ওঠে, আপু, তুমি তো বড় আছো, তুমি হাত উঁচু করলে পারতে পারবে। লিয়া মৃদু হাসে। হাত দিয়ে নাগাল পাবে না লিয়া খুব ভালোই বুঝতে পেরেছে, তাই হাতে থাকা র্যাকেটটা ডান হাতে উঁচু করে চেষ্টা করতে থাকে। আর 6-7 ইঞ্চির মতো হলে নাগাল পাওয়া যাবে। লিয়া বার কয়েক চেষ্টা করে হাঁপিয়ে যায়। একে তো ভারী পোশাক পরে আছে, সেজন্য অস্বস্তি হচ্ছে। লিয়া ঠোঁট উল্টে বলে, এখন তো মনে হচ্ছে পাতলুর মতো লম্বা হাত থাকলে ভালো হতো। ইস, দরকারের সময় পাতলুর মতো হাতটা খুব জরুরি। আর যদি নবিতার মতো ডোরেমন বন্ধু থাকতো, কোনো না কোনো গ্যাজেট আবিষ্কার করে দিত বা উড়ন্ত পাখা দিত, সেটাও এই মুহূর্তে কাজে লাগতো। আফসোস, বড় আফসোস, লাইফে এমন কিচ্ছু নেই। লিয়ার কথা শুনে না চাইতেও জারিফের হাসি পাচ্ছে। জারিফ মনে মনে আওড়ায়, এত বড় মেয়ে নির্ঘাত এখনো কার্টুন দেখে। এসব কার্টুনের গল্প নাতাশার কাছ থেকে সবসময় শুনে অভ্যস্ত জারিফ। লিয়া মাটি থেকে পায়ের পাতাটা উঁচিয়ে হাতটাও যতটা সম্ভব উঁচু করে ধরে। এদিকে হাত বেশি উঁচু করার ফলে লেহেঙ্গার উপরের পাটটা উঁচুতে উঠে যায়, যার ফলে লিয়ার পশা
পেটটা খানিকটা উন্মুক্ত হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে ৩-৪টে বখাটে ছেলে হাতে সিগারেট টানছে। দু ঠোঁটের মাঝে সিগারেটটার শুকটান দিয়ে ধোঁয়া উড়াচ্ছে আকাশে। ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে তাকাতে বাজে নজরে তাকায় সেদিকে। সাথে সাথেই পাশের ছেলেদেরকে ইশারায় দেখিয়ে বিশ্রীভাবে বলে ওঠে, ভাই এই দেখেন, মাইয়া তো দরজা জানালা খুলে রাখছে, জোস লাগছে, চিকন চাকন দেখতে হেব্বি হট। নেশা না করেই আমার নেশা ধরে যাচ্ছে। লিয়া গভীর মনোযোগে ফেদারের দিকে তাকিয়ে থাকায় আশেপাশের শব্দগুলো ওর কাছে মৃদু হয়ে আসে। বাচ্চাদের কোলাহলে কানে আবছা পৌঁছালেও সেসব নিউরনে সাড়া জাগাতে ব্যর্থ হয়। লিয়া এখনো বিষয়টা বুঝতে পারেনি। এদিকে হঠাৎ করেই শোনা যায় কিছু অশালীন কথা, যা জারিফের কানে বাজে বিদ্যুতের মতো। মুহূর্তেই চেহারায় কঠোরতা নেমে আসে। ধীরে ধীরে মাথা তুলে লিয়ার দিকে তাকায়। লিয়ার উজ্জ্বল মসৃণ ত্বকের আভা চোখে পড়তেই দ্রুত দৃষ্টি নামিয়ে নেয়। বখাটেদের মধ্যে উপরে ঝুঁটি করা চুলের একটা ছেলে সিগারেট ফুঁকতে ফুঁকতে ককদম এগিয়ে আসে। লিয়ার দিকে কুৎসিক ভঙ্গিতে তাকিয়ে বলে, এই যে সুন্দরী, শরীর দেখিয়ে আমাদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছো। এবার কিন্তু নেভানোর দায়িত্বও তোমার। ফুলটুসি নেবে নাকি দায়িত্ব? চাইলে একেবারে নামি দামি 5 স্টার হোটেলে বুক করতে পারি। রাজি আছো নি? বাজে ইঙ্গি তার পেছনে দাঁড়ানো বাকি তিনজনও লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। কথাগুলো শুনেই লিয়ার হুঁশ ফিরে। বুঝতে দেরি না হয় না তার। এই নোংরা কথা তার উদ্দেশ্যে বলা হয়েছে। লজ্জায় দ্রুত হাত নামিয়ে নেয়। দুহাতে লেহেঙ্গার উপরিভাগ ঠিক করে। বুকের ভেতরটা সংকুচিত হয়ে আসে। অপমানের ভারে দম যেন বন্ধ হয়ে আসছে লিয়ার। চোখ দুটো ছলছল করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে ভাবে, উফ, নিজের সামান্য অসতর্কতার জন্যই তো আজ ইফটিজিং এর শিকার হতে হচ্ছে। নোংরা কথাগুলো শুনে লিয়ার প্রচন্ড কান্না পাচ্ছে। ঠোঁট চেপে কান্না সংবরণের চেষ্টা চালায় লিয়া। জারিফ এতক্ষণ চুপচাপ বসে থাকলেও ঝুঁটিওয়ালা ছেলের কথা শুনে রক্ত যেন টকবক করে ওঠে। হাতের মুঠো আপনা আপনি শক্ত হয়ে আসে। কপালের রগগুলো স্পষ্ট হয়ে ওঠে। ফর্সা মুখটা মুহূর্তে অন্ধকারে ঢেকে যায়। সবসময় সবার কাছে শান্ত স্বভাবের পরিচিত জারিফ এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। রাগে গা গরম হয়ে ওঠে ওর। ঝুঁটিওয়ালা ছেলেটা যখন লিয়ার দিকে আরো কয়েক পা এগিয়ে আসে, লিয়ার শরীর হিমশীতল হয়ে যায়। চোখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে মনের ভেতর সাহস সঞ্চার করে। ধীর কণ্ঠে ঘৃণার সুর মিশিয়ে বলে ওঠে, দেখুন, আপনারা খুবই বাজে কথা বলে ফেলেছেন। এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার আব্বুকে আপনারা চেনেন না। আমি একবার বলেই আব্বু মুহূর্তেই আপনাদের জেলে ভরবে, বুঝেছেন? এই দেখ তোরা, ময়না তো জেলের ভয় দেখাচ্ছে। কথাটা শেষ করতে ওরা সবকটা অট্টহাসিতে ফেটে পড়ে। আর একজন বলে ওঠে, ময়না পাখি, অতটুকু দেখে মন ভরেনি, তাই তো অফার দিলাম। ছেলেটার কথাটা শেষ হওয়ার আগে মুখের উপর ঠাস করে দাবাং মার্কা একটা চড় পড়ে। ছেলেটার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে। ছেলেটার ঠোঁটের কোনা বেয়ে হালকা রক্ত গড়িয়ে পড়ে। জারিফ শরীরের সর্বশক্তি দিয়ে চর বসিয়েছে। ছেলেটা দাঁতের সাথে ঠোঁট লাগার ফলে বেশ খানিকটা কেটে যায়। শুধু চর দিয়ে ক্ষান্ত হয়নি জারিফ, দুহাতে ছেলেটার শার্টের কলার চেপে ধরে রক্তিম চোখে তাকিয়ে দাঁত কটমট করে বজ্রকণ্ঠে বলে, সৃষ্টিকর্তা চোখ দিয়েছে নারীর শরীরের দিকে লোভত দৃশ্যতে তাকিয়ে থাকতে নয়, চোখ দিয়ে রাইট রং দেখে জীবন পরিচালনা করার জন্য। আর একটা মেয়েকে এত নোংরা নোংরা কথা বলতে জিভে আটকানো না? মেয়ে দেখলে টিস করতে ইচ্ছে করে? তোদের বাড়িতে মা বোন নেই? রাস্তায় মেয়ে দেখলে টিস করিস? সে তো কারণে করে বোন, কোনো পরিবারের মেয়ে। আজ তোর পরিবারের কোনো মেয়ের সাথে এরকম হলে কি করতিস? প্রতিবাদ করতিস, নাকি মজা নেওয়ার জন্য সাথে যোগ দিতিস? জারিফ কলার ছেড়ে দিয়ে মুখ টান টান করে স্ট্রেট দাঁড়ানো। পাশ থেকে একজন দু আঙ্গুলে মুখ চুলকাতে চুলকাতে বলে ওঠে, আরে ভাই তো দেখছি নীতিবাক্য ছাড়তেছে। কি করলেন যেন? ও মনে পড়েছে, বাড়িতে মা বোন নেই, মা বোন সব আছে, বউ নাইকা। আর না আছে এরকম হট মা। জারিফের রাগের পরিমাণ সেকেন্ডেই আকাশ ছুঁয়ে যায়। জারিফ জোরে সরে একটা ঘুষি দিতে ছেলেটি টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়। এক হাতে গালটা চেপে ধরে। অতঃপর লিডার ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, আরে ভাইজান, চুপ করে আছেন যে? এই পোলা আমাগো গায়ে হাত উঠাইতেছে, আপনি কিছুই কইতেছেন না?
আপনি একবার ইশারা করেন, আমি একাই একে খতম করে দেব। কথার মাঝে লিডার ছেলেটা বলে ওঠে। এই চল তোরা, কাজ আছে। কথাটা শেষ করে ছেলেটা প্রস্থান করে। বাকি ছেলেরা পিছু পিছু যায় আর বলে, ভাইজান, ব্যাপারটা কি? কিছুই কইলেন না, এমনি সাইডা দিলেন যে? সামনে নির্বাচন আছে, এমপি সাহেবের নির্দেশ আছে, এখন যেন আমরা নতুন কইরা কোনো ঝামেলা টামেলা না করি। এই সময় জেলে গেলে আমাগো হইয়া উনি কিছুই করতে পারবো না। আর এই পোলারে আমি চিনি, এসপির ভাতিজা। পরে দেখে নেব, চল। লিয়া নিজের উপরই ভীষণ লজ্জিত। কি দরকার ছিল বাচ্চামো করা? যদি বাচ্চাদের সাথে খেলায় জয়েন না হতো তাহলে হয়তো এমনটা নাও হতে পারতো। টিয়া মনে মনে নিজেকে তিরস্কার করে আর জারিফের উপর খুব সন্তুষ্ট হয়। জারিফের কথাবার্তা লিয়াকে বেশ মুগ্ধ করে। লিয়া জারিফের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিয়ৎক্ষণ পরে মাথাটা নুয়ে ঠোঁট কামড়ে ধরে মৃদুস্বরে বলে, থ্যাঙ্কস আলট। লিয়ার ধন্যবাদ জানানোতে জারিফের কোনো প্রতিক্রিয়া নেই। জারিফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তারপর লিয়ার দিকে এগিয়ে এসে জার্কেটটা নিয়ে হাতটা সর্বোচ্চ উঁচিয়ে ফেদারটা পেরে দেয়। ফেদারটা নিচে পড়তে বাচ্চারা নিয়ে চলে যেতে থাকে। জারিফও কোনো কিছু না বলে ধীরে ধীরে চলে যায়। লিয়ার চোখ এক দৃষ্টিতে জারিফের দিকে চেয়ে। কিছু পা চলার পর জারিফ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। লিয়ার সাথে চোখাচোখি হয়ে যায়। লিয়া তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেয়। খানিকটা অস্বস্তি বোধ করে। মনে মনে বলে, উফ আল্লাহ, কি দরকার ছিল এভাবে তাকিয়ে থাকার? আমার চোখের দিকে তাকিয়ে সে আবার কি ভেবেছে আল্লাহ মালুম। ধ্যাত, আজকে দিনটা খুব বাজে যাচ্ছে আমার। লিয়া হ্যানত্যান ভেবে চলছে। লিয়ার সেই ভাবনা ভাঙে গম্ভীর গলার স্বর শুনে। জারিফ লিয়ার সামনে সোজাসুজি দাঁড়িয়ে স্পষ্ট করে গম্ভীর কণ্ঠে বলে, আজকাল নিউজ ফিড জুড়ে ধর্ষণ, ইপটিজিং এসব খবরের ছড়াছড়ি। এসবের জন্য কোনো কোনো সময় 1% হলেও মেয়েরা দায়ী থাকে। এটা অবশ্য আমার ধারণা। তাদের অসতর্কতার জন্য অনেক সময় বড়সড় দুর্ঘটনা ঘটে। একজন মানুষ হিসেবে আপনাকে বলছে, নেক্সট কোনো কাজ করতে হলে পোশাক আশাক তারপর পরিবেশ দেখে করবেন। কথাগুলো বলে গটগট করে জারিফ চলে যায়। লিয়া আর চোখে তাকিয়ে রয়। মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালো জারিফের জন্য যে ওর হয়ে প্রতিবাদ করেছে, আর সুন্দর উপদেশ বানিয়ে দিয়ে গেছে। জারিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে লিয়া মৃদু হাসে। কিছুক্ষণ আগের মন খারাপ, অসহায়বোধ সমস্ত কিছুই মুছে গেল। সেখানে এক অজানা ভালো লাগার সুপ্ত অনুভূতি জন্ম নিতে শুরু করলো। লিয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বাবা এনামুল খান মেজর, মেডিকেল কোর। বাড়ি ময়মনসিংহ জেলার উপজেলায়। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলাতেই কেটেছে শৈশব থেকে কৈশোর। আজ প্রায় 2 বছরের মতো হবে এনামুল খান ময়মনসিংহ ক্যান্টনমেন্টে এসেছেন। লিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেই পড়াশোনা করে। একজন বাইরের স্যারের কাছে ফিজিক্স প্রাইভেট পড়ে বেচে। ছোট মাঠটার পাশে স্যারের বাসা। মাঠটা বেশি সময় জনমানব শূন্যই থাকে, আর থাকলেও হাতে গোনা কয়েকজন মানুষই থাকে। রূপন্দির সাথে মাঝে মাঝে লিয়া মাঠটাতে এসে বসে। আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে এমন হবে জানলে এদিকে ছায়াও মারাতো না। কিছুক্ষণ পর স্যারের বাসায় বড় বারান্দায় কাঠের বেঞ্চিতে শেষের সারিতে বসেছে লিয়া আর রূপন্তী। এই তো মিনিট 5 আগেই রূপন্তী এসেছে। স্টুডেন্ট সংখ্যা 15 জনের মতো হবে হয়তো। স্যার হোয়াইট বোর্ডে আইনস্টাইনের E=mc² সূত্রটি লিখে বোঝাচ্ছেন। পেছনে বসে লিয়া আর রূপন্তী ফিস ফিস করে কথা বলছে। রূপন্তী পেন দিয়ে লিয়াকে খোঁচা দিয়ে বলে ওঠে, এই লিয়া, তখন ফোনে বললি অনেক কথা আছে, সামনাসামনি বলবি। কই বলছিস না যে? লিয়া মৃদু শব্দে আহ করে রূপন্তীর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলতে লাগলো, এই রূপু, আশ্চর্য, এত জোরে কেউ খোঁচা দেয়? আর সময় চলে গেল নাকি? এখন স্যার পড়াচ্ছেন, পরে বলবো যাওয়ার সময়। রূপন্তী বাচ্চাদের মতো জিদ ধরে। আজ আসবো না করেও পড়তে আসলাম। কারণটা কি? কারণটা শুধু তুই। ভাবলাম বিয়ে বাড়িতে গিয়ে নিশ্চয়ই প্রপোজাল পেয়েছিস, সেই সব কথা আমার সাথে শেয়ার করতে চাস, তাই শোনার জন্য ছুটে এসেছি। হুম। তা দোস্ত, হবু বয়ফ্রেন্ড দেখতে কেমন, কি করে? লিয়া ঠোঁটে ঠোঁট চেপে বলে, ধ্যাত, ওরকম কিছুই না। আসলে ওখানে অপরিচিত সবার মাঝে থাকতে মোটেও ভালো লাগছিল না আমার। যতটা সময় ছিলাম বলা চলে আম্মুর শাড়ির আঁচল ধরেছিলাম। তার উপরে বিয়ে বাড়ি, কিছু অ্যালার্জি আন্টি আঙ্কেল তো থাকেনি।
তাদের কাজ থাকে ঘটকালি করা। এই নিজের বোনের বা ভাইয়ের বা ননদের বা পাড়া প্রতিবেশী ছেলে সবার ছেলেদের বিয়ের দায়িত্ব নিয়েছে স্বেচ্ছায়। খুশি মনে নিজের ঘাড়ে চেপে নিয়ে বেড়ান এরা। একজন এসে তো আম্মুকে মিষ্টি করে আপাটিকে বলেছিল,